আদ্রিয়ান হাতে ফোন নিল। তার চোখে এখন উন্মুক্ত জেদ আর প্রতিশোধের সংমিশ্রণ। আরিশা কাঁপতে তার দিকে তাকিয়ে আছে। বাবা ভাবছেন আমি তার মতো নিয়ম মেনে চলবো। আদ্রিয়ান হাসলেন। সেই হাসি তার সুন্দর মুখটিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি ভুলে গেছেন আমি হলাম সেই মানুষ যে নিজের আইন নিজে তৈরি করি। তিনি আরিশার কাঁধ চেপে ধরল। শোনো আরিশা, কাল কোর্টে তোমাকে আমার পাশে থাকতে হবে। সবাই দেখুক আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি না। যদি আমি বলি যে আমি তালাক চাই। আরিশা সাহস করে জিজ্ঞেস করে, তার চোখে মুক্তির শেষ আশা। আদ্রিয়ান ঠান্ডা গলায় উত্তর দিল, বলো। তবে মনে রেখো, তোমার মুক্তির প্রতিটা শব্দ তোমার বাবা মায়ের জন্য এক একটি বিপদ ডেকে আনবে। আর আবিদ, সে তো শুধু একটা উদাহরণ ছিল। তোমার মুক্তির মূল্য দেবে তারা। আরিশা এবার মুখ নিচু করল। ব্ল্যাকমেইল? তার স্বামী তাকে ব্ল্যাকমেইল করছে। তার মুক্তির চিন্তা মুহূর্তেই তার মন থেকে মুছে গেল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আদ্রিয়ান সন্তুষ্টিতে আরিশার চিবুক ধরল আর বলে, এই তো আমার বাধ্য স্ত্রী। আরিশা, তুমি জানো না তোমার এই ভয় আর আনুগত্য আমাকে কতটা তৃপ্তি দেয়। পরের দিন সকাল। ঢাকা কোর্টের করিডোরে লোকারণ্য। চারপাশে ভিড় করা মিডিয়া, সাংবাদিক এবং আইনি ব্যক্তিবর্গ। কারণ আজ চৌধুরী ম্যানশনের মালিকানা দিন পারিবারিক কলহ নিয়ে মামলা। আদ্রিয়ান চৌধুরী কোর্ট রুমে প্রবেশ করল। পাশে আরিশা। আরিশা মুখ ফ্যাকাশে, কিন্তু তার মাথা নিচু এবং হাত আদ্রিয়ানের মুঠোয় শক্ত করে ধরা। আদ্রিয়ান কালো রুচিশীল স্যুট পরেছে, যা তার ভেতরের কঠিন কর্তৃত্বকে আরও বাড়িয়ে তুলেছে। আহমাদ চৌধুরী এবং তার নতুন আইনজীবী কোনায় বসেছে। আবিদের খুন এবং তাদের আইনজীবীর বীভৎস পরিণতির পর আহমাদ চৌধুরী ভয় পেয়েছেন, কিন্তু তার জেদ আরও বেড়ে গিয়েছে। তিনি জানেন আরিশাকে এই সাইকো স্বামীর হাত থেকে বাঁচানো তার দায়িত্ব। বিচারক আসন গ্রহণ করার পর মামলা শুরু হলো। আহমাদ চৌধুরীর আইনজীবী, যিনি বেশ ভীত ছিল, কাঁপতে কাঁপতে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল আহমেদ চৌধুরী, তার পুত্র আদ্রিয়ান চৌধুরী 9 বছরের অনুপস্থিতি এবং স্ত্রীকে অস্বীকার করার ভিত্তিতে এই বিয়েকে অকার্যকর ঘোষণা করায় দ্রুত তালাকের আবেদন করেছেন। আরিশা ইসলামের ভবিষ্যৎ এবং নিরাপত্তা বিপন্ন। বিচারক আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান চৌধুরী, আপনার বক্তব্য কি? আদ্রিয়ান উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর কোর্ট রুমের নীরবতা ভেদ করে ভেসে এলো। মাননীয় আদালত, আমি আমার স্ত্রীর সাথে থাকতে চাই। আমার অনুপস্থিতি পারিবারিক কারণে ছিল, কিন্তু আমাদের বিয়ের সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। তালাকের প্রশ্নই আসে না। আমি আমার স্ত্রী আরিশার সব দায়িত্ব নিতে প্রস্তুত। আর আমার স্ত্রী? আদ্রিয়ান আরিশার দিকে তাকালেন। সেও আমাকে ছাড়া থাকতে চায় না। আরিশার দিকে সবার চোখ। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে। এই মুহূর্তে না মানে তার বাবা মায়ের চরম বিপদ। বিচারক আরিশার দিকে সরাসরি তাকালেন। আরিশা ইসলাম, আপনি কি তালাক চান? আরিশার হাত কাঁপছে। সে নিঃশ্বাস আটকে আসছে। আদ্রিয়ানের হাতের চাপ তার হাতে আরো শক্ত হলো। আদ্রিয়ান তাকে সতর্ক করলো, এক শব্দ ভুল হলে চরম মূল্য দিতে হবে। আরিশা প্রায় ফিসফিস করে বলল, না মাননীয় বিচারক, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না। হল রুমে চাপা গঞ্জন উঠল। আহমাদ চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে যেন আগুন। মিথ্যা! আহমাদ চৌধুরী চিৎকার করে উঠল। সে ভয়ে বলছে, সে আমার বন্ধুর মেয়ে। তার বিয়েও অন্য কোথাও ঠিক ছিল। সেই পাত্রকে সে। আদ্রিয়ান সঙ্গে সঙ্গে তার বাবার দিকে ফিরল।
তার চোখে এক ভয়ঙ্কর বিজয়ের হাসি। আমার স্ত্রী কেন অন্য কারোর সাথে বিয়ে করবে বাবা? আদ্রিয়ান শান্তভাবে বলল। মবিচারক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাতুড়ি পেটালেন আদ্রিয়ান চৌধুরী। বিচারক বললেন, আপনি যে পরিবেশে আপনার স্ত্রীকে রেখেছেন তাতে তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। আমরা এই মামলা স্থগতি রাখছি এবং আরিশা ইসলামের মানসিক পরীক্ষার নির্দেশ দিচ্ছি। আদালত নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকতে পারবেন, কিন্তু তাকে কোনোভাবেই মানসিক বা শারীরিকভাবে হেনস্থা করতে পারবেন না। আদ্রিয়ান হাসলেন। তার কাছে এটাই যথেষ্ট। কোর্ট রুম থেকে বেরোনোর পথে আহমাদ চৌধুরী ক্ষোভে ফেটে পড়লেন। তিনি আদ্রিয়ানের পথ আটকালেন। তুই একটা পিশাচ আদ্রিয়ান, তুই শুধু নিজেকে বাঁচানোর জন্য আরিশার জীবনটাকে নরক বানিয়ে দিলি। আদ্রিয়ান বাবার কাছে এগিয়ে এলো। তিনি শান্তভাবে তার বাবার পকেটে একটা ছোট্ট মেটাল কার্ড গুঁজে দিয়ে চলে গেল। তার বাবা পকেটে হাত দিয়ে কার্ডটা দেখলেন। সেটা ছিল শহরের অন্যতম কুখ্যাত সাইকো খুনি পিশাচ এর একটি স্বাক্ষর। আদ্রিয়ান আরিশার হাত আরও শক্ত করে ধরে দ্রুত করিডোর ধরে হাঁট। আরিশার পা প্রায় ছুটে চলার ভঙ্গিতে তার গতির সঙ্গে তাল মিলাচ্ছে। দেখেছো আরিশা? আদ্রিয়ান ফিসফিস করে বলে। মুক্তি ওটা কেবল একটা শব্দ মাত্র। আরিশা কোনো জবাব দেয় না। তার চোখ ছলছল করছে। সে বুঝতে পারে কোর্ট রুমের এই নাটক তার মুক্তির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। আদ্রিয়ানের বিলাসবহুল ক্যাবটি ঢাকা কোর্ট এলাকা থেকে ধীর গতিতে বেরিয়ে আসে। গাড়ির কাজ কালো হওয়ার ভেতরের দৃশ্য বাইরের মিডিয়ার চোখ এড়িয়ে যায়। আদ্রিয়ান আরিশার হাত তখনও শক্ত করে ধরে রাখে। আরিশার শরীর নিস্তেজ, তার মাথা গাড়ির সিটে হেলানো। আদ্রিয়ান তার দিকে তাকানো, ভীষণ ক্লান্ত। আরিশা ধীরে ধীরে মাথা নাড়ে। ক্লান্ত তো হবেই। আদ্রিয়ান শান্তভাবে বলে, এত বড় একটা মিথ্যা বলার ধকল কম নয়। তবে তোমার অভিনয় দারুণ ছিল আরিশা, একদম নিখুঁত। আরিশা চোখ বন্ধ করে আছে। তার এই নীরবতা আদ্রিয়ানকে আরও উৎসাহিত দেয়। তিনি আরিশার হাতের ওপর নিজের ঠোঁট ছোঁয়ান, যা আরিশার কাছে ভালোবাসার চুম্বন নয়, বরং কোর্টের সিদ্ধান্তের পর আঁকা অধিকারের নতুন সিলমোহরের মতো মনে হচ্ছে। বাবার চোখে আগুন দেখলাম। আদ্রিয়ান হাসে। উনি ভাবছেন আইন দিয়ে আমাকে হারানো যায়। উনি জানেন না আমি যখন হারবো তখন সেটা পুরো সিস্টেমকে নিয়ে হারবো। আদ্রিয়ান তার ফোন বের করে, আর হ্যাঁ, তোমার বাবা মাকে নিয়ে চিন্তা করো না। যতক্ষণ তুমি আমার কথা শুনবে ততক্ষণ তারা নিরাপদ। আরিশা এবার মাথা তুলে তাকায়। আপনি কি করছেন? তাদের কোথায় রেখেছেন? কোথায় রেখেছি সেটা তুমি না জানলেও ভালো। আরিশা, আদ্রিয়ান বলে, শুধু মনে রেখো তাদের নিরাপত্তা এখন তোমার হাতে। সূর্য ডুবে যায় টাওয়ারের শীর্ষে। আদ্রিয়ানের পেন্ট হাউস এখন রাতের আলোয় ঝলমল করছে। আরিশা রাতের পোশাক পরে ঘরের বিলাস কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে। নিচের শহরটিকে এখন একটা আলোকিত খেলনার রাজ্যের মতো মনে হচ্ছে। আদ্রিয়ান কখনো তার পিছনে এসে দাঁড়িয়েছে। আরিশা টের পায় না। আদ্রিয়ানের হাতের স্পর্শ তার গলায় পড়তে আরিশা চমকে ওঠে। এই ঘরটা তোমার আরিশা? আদ্রিয়ান ফিসফিস করে বলে, কিন্তু তুমি জানো ঘরের মালিকানা যার, তার অধিকার কেবল ঘরের বস্ত্রর ওপর থাকে না। আদ্রিয়ান আলতো করে আরিশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আরিশার চোখে এখন ভয় ও নীরব মিনতি। তিনি আরিশার কপালের চুল সরিয়ে দেন। তার দৃষ্টি আরিশার ভেজা ঠোঁটের উপর। তুমি আমাকে ভয় পাও তাই না? আদ্রিয়ান জিজ্ঞেস করে। আরিশা কোনো জবাব দিতে পারে না, কেবল জোরে নিঃশ্বাস নিচ্ছে। আদ্রিয়ান হাসে। আমি সেটাই চাই আরিশা। তোমার এই ভয় আমাকে তোমার আরও কাছে টেনে আনে।
তিনি ধীরে ধীরে আরিশার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরেন। সেই চুম্বন হয় উষ্ণ, দাবিদার এবং দীর্ঘ। এটি কোনো প্রেমিকের কোমল স্পর্শ নয়, এটি এক সাইকো স্বামীর চরম অধিকার প্রতিষ্ঠার উন্মুক্ততা। আরিশা নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ানের বাহুবন্ধনে সে আরও গভীরভাবে আটকা পড়ে। আদ্রিয়ান তাকে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে যায়। আরিশা মনের ভেতরে তখনও তার বাবার করুণ মুখ, এবং রাতেও তার কোনো স্বাধীনতা নেই। সে কেবল তার স্বামীর জেদ এবং অধিকারের শিকার। পরের দিন সকাল, আরিশার মানসিক পরীক্ষার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুহান সেনগুপ্ত আদ্রিয়ানের পেন্ট হাউসে আসেন। ডক্টর সেনগুপ্ত হলো আদ্রিয়ানের পারিবারিক বন্ধু এবং বহু বছর ধরে চৌধুরী পরিবারের সব গোপন বিষয় দেখভাল করত। তিনি জানেন এখানে আদ্রিয়ানের ইচ্ছাই চূড়ান্ত। ডক্টর সেনগুপ্ত আরিশাকে দেখে মৃদু হাসে। তার চোখে কোনো অনুতাপ নেই, আছে কেবল পেশাদারি শীতলতা। ভয় পেও না আরিশা, ডক্টর সেনগুপ্ত শান্তভাবে বলে। আমি শুধু কিছু সহজ প্রশ্ন করব। আদ্রিয়ান দূরে বসেছে, তার হাতে একটি কফির কাপ। তিনি ডক্টর সেনগুপ্তের দিকে একবার তাকায়। সেই দৃষ্টিতে স্পষ্ট নির্দেশ, ফলাফল আমার অনুকূলে হতে হবে। ডক্টর সেনগুপ্ত আরিশাকে প্রশ্ন করা শুরু করেন। আরিশা, আপনি কি মনে করেন আপনার স্বামী আপনাকে ভালোবাসেন? আরিশা ভয়ে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান হাসছে। আরিশা দীর্ঘ নিঃশ্বাস নেয়। হ্যাঁ, সে ফিসফিস করে বলে। আপনি কি তার সাথে সুখী? আমি এখানে নিরাপদ বোধ করি। আরিশা সতর্কভাবে উত্তর দেয়। সুখী শব্দটি এড়িয়ে গিয়ে ডক্টর সেনগুপ্ত এই চালাকি বোঝে, কিন্তু আদ্রিয়ানের উপস্থিতিতে তিনি আর গভীরে যেতে সাহস পান না। আপনি কি আপনার স্বামীকে ছাড়া থাকতে চান? এই প্রশ্নটি আরিশার ভেতরে তীব্র ঢেউ তোলে। তার মন চিৎকার করে বলে হ্যাঁ, কিন্তু তার ভয় তাকে চেপে ধরে। বাবা মা না। আরিশা মাথা নেড়ে জবাব দেয়, আমি তাকে ছাড়া থাকতে চাই না। বাইরের পৃথিবীটা খুব ভয়ঙ্কর। আদ্রিয়ান কফির কাপ ঠোঁটে শুইয়ে তৃপ্তির হাসি হাসে। আরিশা তার ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ঠিক যেমনটা আদ্রিয়ান চেয়েছিলেন। ডক্টর সেনগুপ্ত আদ্রিয়ানের দিকে একবার তাকে রিপোর্ট লিখে। ডক্টর সেনগুপ্ত যখন বের হন, আদ্রিয়ান তাকে থামায়। ডক্টর, রিপোর্টটা আজই কোর্টে জমা দেবেন। আদ্রিয়ান বলে, আর হ্যাঁ, যদি আমার বাবার কাছ থেকে কোনো ফোন আসে তবে বলবেন আরিশা পুরোপুরি সুস্থ, মানসিক কোনো সমস্যা নেই। ডক্টর সেনগুপ্ত মাথা নেড়ে সম্মতি দেয় এবং লিফটের দিকে যান। লিফটের দিকে এগোতেই ডক্টর সেনগুপ্তের ফোনে একটি বার্তা আসে। বার্তাটি অচেনা নম্বর থেকে। একটি ছবি এবং একটি সংক্ষিপ্ত টেক্সট। ছবিটি ছিল সেই ভাঙা চাঁদের, আর টেক্সটে লেখা, ডক্টর, আপনার রিপোর্ট কি সত্যিই সঠিক হবে, নাকি আপনিও চান আপনার গায়ে রক্তের পাপড়ি লাগুক? রিপোর্টটা পরিবর্তন করুন। ডক্টর সেনগুপ্তের মুখে সাদা হয়ে যায়। তিনি কোর্ট রুমে আদ্রিয়ানের বাবার আইনজীবীর বিভৎস পরিণতির কথা শুনছেন। তিনি ভাবছেন তিনি আদ্রিয়ান এবং পিশাচ দুই উন্মুক্ত ক্ষমতার মাঝে আটকা পড়েছে। তিনি দ্রুত আরিশার রিপোর্টটি বের করেন। ডক্টর সেনগুপ্ত নিজের মনে ভাবেন, আদ্রিয়ানের ক্রোধকে সামলানো সহজ, কিন্তু পিশাচের শিল্পের শিকার হওয়া মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তিনি রিপোর্টটি লিখতে শুরু করেন। তার হাত কাঁপছে। আরিশা চৌধুরীর মানসিক স্থিতি শীতলতা নিয়ে কিছু প্রশ্ন আছে, তবে তার বর্তমান মানসিক দুর্বলতা মূলত দীর্ঘদিনের বিচ্ছিন্নতা ও পারিবারিক চাপের সৃষ্টি। এই পরিস্থিতিতে তাকে জোরপূর্বক তালাক দেওয়া তার মানসিক স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তাই আপাতত তাকে তার স্বামী আদ্রিয়ান চৌধুরীর তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ডক্টর সেনগুপ্ত সাবধানে রিপোর্টটি টাইপ করে কোর্টে পাঠান। তিনি জানেন এই রিপোর্টটি আদ্রিয়ানকে জয় করবে, কিন্তু এটি পিশাচকে সম্পূর্ণ শান্ত করবে না। এটি কেবল তার নিজের জীবন রক্ষা করার শেষ চেষ্টা।
একই আদ্রিয়ান বারান্দায় দাঁড়িয়ে রিপোর্ট পাঠানোর খবর শুনছে। সে হাসে। আইন, ক্ষমতা এবং ভয়, এই তিনটি অস্ত্রে আরিশা এখন তার সম্পূর্ণ মালিকানাধীন। আদ্রিয়ান চৌধুরী বারান্দায় দাঁড়ালো, তার হাতে সদ্য কফি কাপ। রিপোর্ট তার পক্ষে এসেছে। আইন, পিশাচ এবং তার বাবা সবাইকে আপাতভাবে পরাজিত করে আরিশা এখন তার স্বর্ণালী খাঁচার স্থায়ী বাসিন্দা। সে হাসলো, যদিও আরিশা তার কাছে থাকছে কারণ তার বাবার জেদ। তার বাবা যদি ভালোভাবে বলতে তাহলে সে আরিশাকে তালাক দিয়ে দিত। কিন্তু আহমাদ চৌধুরী মনে করেন আরিশার আদ্রিয়ান থেকে ভালো ছেলে তার প্রাপ্য। আদ্রিয়ান মনে মনে হাসলো, তার থেকে ভালো ছেলে, এটাও সম্ভব। এখন থেকে আরিশা তার কাছেই থাকবে। তার যখন ইচ্ছে হবে সে ছেড়ে দিবে। তাকে কেউ ছাড়তে পারে না। সে কারো অপশন হতে পারে না। সে জিতে গেছে তার বাবার কাছে। এটা ভেবে বাঁকা হাসলো। হঠাৎ আদ্রিয়ানের মনে হলো সে কি অন্যায় করছে আরিশার সাথে। আদ্রিয়ান তার মনকে বোঝালো, এই অধিকার বোধ কেবলই প্রতিশোধ, শৈশবের সেই জোরপূর্বক বিয়ের লজ্জা এবং অপমানের প্রতিশোধ। কিন্তু তার ভেতরের একটি অংশ জানে এই উন্মত্ততা প্রতিশোধের চেয়েও গভীর কিছু, কিন্তু সেটা সে গর্বের সাথে অস্বীকার করছে। হঠাৎ করে কেন জানি আরিশার জন্য অস্থির লাগছে। সে দ্রুত আরিশার ঘরটির দিকে গেল। তার মনে হলো এই মেয়েটির ভেতর কিছু একটা আছে যা 9 বছর ধরে চাপা ছিল। আরিশা তখনও ঘুমাচ্ছে। আদ্রিয়ান আরিশার ছোট্ট মেয়েলি ঘরটি জরিপ করলো। গোলাপি আর সাদার মিশ্রণে সাজানো ঘরটি একটি কিশোরীর সরলতা এখনো লেগে আছে। তার চোখ গেল টেবিলের ওপর রাখা পুরনো একটি ডায়েরির দিকে। আরিশা প্রিয় টেডি বিয়ারটি ডায়েরিটির ওপর আলতো করে শুয়ে রাখা। ডায়েরি, আরিশার সাথে ডায়েরি আনছে কই? আদ্রিয়ান তো সেটা খেয়ালই করেনি। যদি না করাটাই স্বাভাবিক, কারণ সে সময় আদ্রিয়ানের পুরো মনোযোগ তার বাবার জেদকে হারানোর উপরই ছিল। আদ্রিয়ান দ্রুত ডায়েরিটি তুলে নিল। তার চোখে সন্দেহ। কি এমন আছে যে কিছুর সাথে আনেনি? কিন্তু ডায়েরিটা আনছে নাকি আরও কিছুর সাথে আনছে? এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান ডায়েরিটা খুলতে গেল। ডায়েরিটি ছিল একটি সাধারণ তালা দেওয়া ডায়েরি। তালাটি খুব সাধারণ। আদ্রিয়ানের মতো মানুষের কাছে তা ভাঙা কোনো ব্যাপারই না। সে সামান্য চাপ প্রয়োগ করে তালাটি ভেঙে ডায়েরিটির পাতা উল্টাতে শুরু করলো। প্রথম পাতাগুলো ছিল সাধারণ স্কুলের কথা, খেলার কথা। কিন্তু তিনি যখন 9 বছরের আগের তারিখগুলো দিকে গেল তখন তার হাত থেমে গেল। বিয়ের তারিখের পরের একটি পাতা, সেখানে ছোট্ট কাপা কাপা অক্ষরে লেখা, আমি আজ থেকে বিবাহিত, উনি আমার স্বামী, আমি শুধু ওনার নাম জানি, আদ্রিয়ান। উনি আমার চেয়ে অনেক বড়। আমি জানি না কেন বাবা মা আমাকে ওনার সাথে বিয়ে দিল। উনি আমাকে দেখেননি, উনি রাগ করেছেন, উনি দেশ ছেড়ে চলে গেছেন। আমার খুব ভয় করছে। এই বিয়েটা আমার কাছে খেলা না। কিন্তু উনি রাগ করলেন কেন? আদ্রিয়ান পরের পাতা উল্টালো। সেই সময়ের কথা যখন তিনি বিদেশে নিজের সাম্রাজ্য তৈরি করছিল আর আরিশা এই বাড়িতে একা তার ফেরার অপেক্ষায় ছিল। আজ আমি ওনার ছবি দেখেছি, বাবার রুমে ছিল। উনি এত হ্যান্ডসাম, একদম সিনেমার হিরোর মতো। ওনার বাদামি চোখটা যেন সূর্যের আলোতে চকচক করছে। উনি যদি একদিন ফিরে আসেন, আমি প্রতিদিন ওনার জন্য একটা করে নতুন নাম দেব। আজ ওনার নাম দিলাম অন্ধকার সাহেব, কারণ উনি শুধু অন্ধকারে থাকেন। আদ্রিয়ানের হৃৎপিণ্ডে যেন এক প্রচণ্ড আঘাত লাগলো। তার মনে পড়ে গেল সেই মুহূর্তটা যখন আরিশা তাকে প্রথম দেখেছিল এবং ভয়ে কাঁপতে কাঁপতে নিজের নাম বলেছিল। তিনি আরিশাকে ঘৃণা করেছিল তার অপ্রাপ্ত বয়স্কতা এবং ন্যাকাপনার জন্য, কিন্তু আরিশা দূরে থেকেও তাকে নিয়ে স্বপ্ন দেখত। আদ্রিয়ান দ্রুত আরও একটি পাতা উল্টালো।
প্রায় 3 বছর আগের লেখা। আজ বাবা বললেন উনি আর ফিরবেন না, উনি আমাকে তালাক দিতে চান। আমি জানি না কেন আমার কাঁদতে ইচ্ছা করছে। আমি ওনাকে কখনো দেখিনি, কিন্তু আমি ওনাকে ছাড়া অন্য কারো স্থির হতে চাই না। উনি আমার অন্ধকার সাহেব। উনি হয়তো আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি উনি যখন ফিরবেন আমি ওনার ভয়ঙ্কর রাগ বা ঘৃণা সব কিছুকেই জয় করব। উনি তালাক দিতে পারেন না, কারণ উনি আমার ডায়েরিটি আদ্রিয়ানের হাত থেকে প্রায় ফসকে গেল। তার চোখে এক তীব্র যন্ত্রণা। তিনি 9 বছর ধরে ভেবেছিল আরিশা তার জীবনের একটি জঞ্জাল, একটি অপ্রাপ্ত বয়স্ক বালিকা যাকে জোর করে তার সাথে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আরিশা তাকে ঘৃণা করেনি। আরিশা সেই 9 বছর ধরে তাকে দূর থেকেও ভালোবাসছিল, তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে কেবল তার বলে দাবি করার স্বপ্ন দেখেছিল। আরিশা তাকে তার মতোই চরম অধিকার বোধ দিয়ে দেখত, যা আদ্রিয়ান কখনো কল্পনাও করেনি। সেই রাতের লনে আরিশা সেই ন্যাকা কণ্ঠস্বর, ও বাবু, তুমি কেন এমন করছো? তুমি না খেলে আমার কত কষ্ট হয়, যা আদ্রিয়ানকে তীব্রভাবে আকৃষ্ট করেছিল। এটি ছিল আরিশার সেই নিষ্কুলস ভালোবাসা এবং যত্নের প্রতীক, যা আরিশা 9 বছর ধরে তার জন্য জমিয়ে রেখেছিল। আরিশা, আদ্রিয়ান ফিসফিস করলেন। তিনি ডায়েরিটি বন্ধ করে দ্রুত আরিশার ঘুমতো মুখের দিকে তাকালো। আদ্রিয়ান কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। ফিরে এলেন কিছুক্ষণ পর। আদ্রিয়ান আরিশার পাশে বসলো। আদ্রিয়ান তার পকেট থেকে একটি ছোট্ট চেন বের করলো। চেনটি দেখতে সুন্দর, কিন্তু এটি কোনো সাধারণ গহনা নয়। এটি ছিল তার ব্যক্তিগত নজরদারির জন্য তৈরি একটি বিশেষ ডিভাইস। তিনি আলতো করে আরিশার নরম সাদা কবজিতে চেনটি পরিয়ে দিলেন। আদ্রিয়ান হাসলো। সে হাসি এবার আরও বেশি ভয়ঙ্কর। তুমি আমাকে ভালোবাসলে আরিশা, এটা তোমার সবচেয়ে বড় ভুল। এখন থেকে তোমার ভালোবাসা, তোমার ভয়, তোমার শ্বাস সব কিছুই আমার নিয়ন্ত্রণে থাকবে। তুমি আমার, চিরতরে আমার। কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। আদ্রিয়ান উঠে দাঁড়ালেন। পিশাচকে ধরার অভিযান এখন তার কাছে গণ্য। তার একমাত্র মনোযোগ এখন আরিশার ওপর। তিনি তার ফোন বের করলেন এবং তার ব্যক্তিগত সিকিউরিটি প্রধানকে নির্দেশ দিলেন, আজ থেকে আরিশার ওপর নজরদার বাড়াও। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমাকে জানাতে হবে। সে আমার অনুমতি ছাড়া এক মুহূর্তেও যেন একা না থাকে। এরপর আদ্রিয়ান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আদ্রিয়ান চলে যেতেই আরিশা চোখ খুলল। তার চোখের ঘুম ছিল না, ছিল এক অসহায় দীর্ঘ রাত পার করার ক্লান্তি। সে উঠে বসলো। কবজিতে ধাতব স্পর্শ পেয়ে সে তাকালো। চেনটি দেখে তার বুক কেঁপে উঠল। সে বিছানা থেকে নামলো। পায়ে পায়ে সে ঘরের কাছের জানালার কাছে গেল। নিচের শহরটা তখনও জেগে। কিছুক্ষণ পর আদ্রিয়ান ধীরে ধীরে আরিশার ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে তিনি থমকে গেল। ভেতরে আরিশা নেই। সে দেখল আরিশা জানালার ধারে মাটিতে বসা, হাতে একটি সাধারণ সুতো নিয়ে বসে আছে। সেই সুতোয় সে কি যেন বুনছে। আদ্রিয়ান নিঃশব্দে ভেতরে ঢুকলো। আরিশা তাকে দেখে চমকে উঠল না, কেবল তার চোখ সামান্য বড় হলো। তিনি আরিশার পাশে হাঁটু মুড়ে মাটিতে বসলো। তার চোখে কোনো কর্তৃত্ব না, কেবল গভীর এক দৃষ্টি। তুমি এখনো কেন জেগে আছো আরিশা? আদ্রিয়ান ফিসফিস করে জিজ্ঞেস করলো। তার কণ্ঠস্বর এবার আরও শীতল, দাবিদার নয়, বরং স্নিগ্ধ, যা আরিশার কাছেও নতুন লাগছে। আরিশা কোনো উত্তর না দিয়ে শুধু সুতোয় মনোযোগ দিল। কিন্তু আদ্রিয়ানের চোখের দিকে তাকালে তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। আমি জানি তুমি আমাকে ভয় পাও, আদ্রিয়ান বলল। তিনি আরিশার হাত থেকে আলতো করে সুতোর গোছাটি সরিয়ে দিল। কিন্তু জানো আরিশা, তোমার এই ভয়কে আমি এক সময় আমার শক্তি ভেবেছি। কিন্তু ডায়েরিটা দেখার পর আরিশা অবাক হয়ে তার দিকে তাকালো। ডায়েরি? সে বুঝতে পারছে তার সেই
গোপন আবেগগুলো এখন আদ্রিয়ানের জানা। তুমি কেন আমাকে ভালোবাসলে আরিশা? আদ্রিয়ানের কণ্ঠে কোনো প্রশ্ন না, গভীর এক আক্ষেপ। কেন 9 বছর ধরে তুমি সেই মানুষটির জন্য অপেক্ষা করলে যে তোমাকে এক মুহূর্তের জন্য চায়নি, শুধু অপমান করেছে? আরিশার চোখ ছলছল করে উঠল। আমি তো আপনাকে ভালোবাসিনি, সে বলল। আমি ভালোবেসেছিলাম আমার স্বামীর ওপর আমার অধিকারকে। আমি ভালোবেসেছিলাম সেই অন্ধকার সাহেবকে, যাকে আপনি নিজের রাগে দূরে সরিয়ে দিয়েছেন। আদ্রিয়ান আলতো করে আরিশার নরম হাতটি ধরলেন। তার হাতের উষ্ণতা আরিশার ভেতর দিয়ে বইতে লাগলো। তুমি যাকে অন্ধকার সাহেব নাম দিয়েছ, আদ্রিয়ান বললেন, সেই ফিরে এসেছে। আর সে ফিরে এসেছে বলেই সে চায় না তুমি মুক্ত হও। তোমার সেই অপেক্ষার মূল্য সে এখন দেবে। তিনি আরিশার কবজির কাছে ঝুঁকে গেলেন। আরিশা দেখলো তার চোখে এখন সেই সাইকো হাসি নেই, আছে এক গভীর অনুশোচনা। আদ্রিয়ান তার পকেট থেকে একটি ছোট্ট মূল্যবান রিং বের করলেন। রিংটি ছিল সাধারণ নকশার, কিন্তু মাঝখানে বসানো ছিল একটি দুর্লভ ব্লু ডায়মন্ড। তোমার কবজি এই চেন আমার অধিকারের প্রতীক, আদ্রিয়ান বলল। কিন্তু তোমার ভালোবাসা দেখার পর আমি বুঝলাম তোমার স্বাধীনতা আমার ভালোবাসার চেয়েও মূল্যবান। এইবার আমি তোমার কবজিতে অর্ণবন্ধন দেব। তিনি আরিশার হাতের রিং পরিয়ে দিলেন। এই রিং আমার নীরব অধিকার আরিশা। আমি জানি না ভালোবাসা কি, কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই 9 বছরের অপেক্ষা তোমার। এখন তুমি আমার কাছে তোমার সবটুকু পাওনা চেয়ে নিতে পারো। তোমার ভয়কে আমি ভালোবাসায় পরিণত করব। আরিশা রিংটির দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ানের ব্যক্তিগত সুরক্ষিত ফোনটা বেজে উঠল। স্কাইপে ইনকামিং কল। স্ক্রিনে ভেসে উঠল একটি ভাঙা চাঁদের প্রতীক, পিশাচ। আদ্রিয়ান দ্রুত কলটি ধরল। পিশাচের শীতল কণ্ঠস্বর ভেসে এলো। চৌধুরী সাহেব, আপনি দেখছেন যুদ্ধের ময়দানে রোমান্স করছেন। আপনাকে দেখে আমার শুরু থেকেই কেবল ঈর্ষাই হলো। আহা, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কেউ নেই যে আমার এই ফাঁকা বুকটা টেপ দিয়ে আবার লাগিয়ে দিবে। আমাকে কেউ কেন এত ভালোবাসে না? স্যার, জীবন রেখে কী লাভ, মরে যাব। আদ্রিয়ান কোনো কথা বলে না, সে চুপ করে আসে। পিশাচও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চিৎকার করে বলে, না, আমি কেন মরবো? মরবেও তারা যারা ভালোবাসে। আমি ভালোবাসা পাইনি, অন্য কেউ কেন পাবে? কেন চৌধুরী সাহেব? আদ্রিয়ান তখনও চুপ করে আসে। আচ্ছা, একটা কাজ করি, আরিশার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাহলে বিচারীকে ছেড়ে দিয়ে শত্রুতা তো আপনার সাথে। বিশ্বাস করুন, ভালোবাসা হোক বা ঘৃণা, দুটোই আমি মন থেকে করি। ওকে মুক্তি করে দিই, তাহলে আপনি সারা জীবন পাগলের মতো বাঁচবেন। এর থেকে বড় শত্রুতা নিভানোর উপায় আমার জানা নেই। আপনার আছে? তুই অনেক বেশি করছিস। তোর মুখ থেকে জিহ্বা বের করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে বলে, যাতে আরিশা না বুঝতে পারে। ব্যথা পেলাম। আদ্রিয়ানের চোখে আবার সেই পুরনো আগুন জ্বলল। তবে এবার সে আগুন প্রতিশোধের নয়, বরং আরিশাকে রক্ষা করার। তুই যদি ওর দিকে আঙুল তুলিস, পিশাচ। আদ্রিয়ান বললেন, তার কণ্ঠস্বরে চরম সতর্কতা। আমি তোমার অস্তিত্ব মিটিয়ে দেব। অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সহজ। পিশাচ হাসলো, কিন্তু আরিশার মন জয় করা আপনার জন্য অসম্ভব। আমি আপনার সামনেই আরিশাকে দেখাবো কে আসল অন্ধকার সাহেব, আর কে তাকে খাঁচায় বন্দি করে রাখতে চায়। কলটি কেটে গেল। আদ্রিয়ান ফোনটা রেখে দিল। সে আরিশার দিকে তাকালো। সে আরিশার হাত শক্ত করে ধরল।
এই স্পর্শ এবার রোমান্টিক এবং অধিকার বোধে মেশানো। আমি তোমাকে মুক্তি দেব না আরিশা, আদ্রিয়ান ফিসফিস করলেন। কিন্তু আমি তোমাকে বোঝাবো, তোমার অন্ধকার সাহেব বাইরে নেই, তোমার অন্ধকার সাহেব আমি। গল্প অন্ধকারের অধিকার।